আমরা যাব জুয়েলারি দোকানে। যদি ওই নেকলেসটা আজকে না আনে তাহলে একেবারে। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন আপনি? তোর সাহস কত এই রিনা খানের গায়ে স্পর্শ করেছিস? হ্যাঁ, কোথা থেকে এসেছিস তুই বল। খালাম্মা, আপনি আমারে চিনতে পারেন নাই? না, তোকে আমি চিনতে পারিনি। আমরা এক জায়গায় যাচ্ছি, মাঝখানে এসে আম্মা খালাম্মা, যা দূরে সর। আমি তোকে ভিক্ষা টিকা এখন দিতে পারবো না, জ্বালাস না, অন্যদিকে যা। খালাম্মা, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আহি নাই। আমি আপনার বান্ধবী ছিল না কুলসুম, কুলসুমের ছেলে। ও আচ্ছা, তুই এখানে কেন এসেছিস? খালাম্মা, আপনি তো জানেন আমার বাবা অনেক দিন আগে মারা গেছে। আমার এই দুনিয়াতে আপন বলতে ছিল আমার মা। সেই মাটাও কয়দিন আগে মারা গেছে। ও, তাহলে তো তুই এতিম। আচ্ছা, এত কথা বাদ দিয়ে তুই আমার কাছে কেন এসেছিস সেটাই বল। খালাম্মা, আমি গ্রাম থেকে শহরে এসেছি পরীক্ষা দিতে। আসলে গ্রাম থেকে তো আর পরীক্ষা দেওয়া যায় না। আপনি যদি দয়া করে আমার এই পরীক্ষার কয়টা দিন আপনার এই বাড়িতে থাকতে দিতেন। এই, এটা কি তুই এতিমখানা ভেবেছিস যে যখন তখন যে কেউ আসবে আর আমি রেখে দেব? আর নাকি আবাসিক হোটেল ভেবেছিস? তুই অন্য জায়গায় যা। আমি এসব অপরিচিত কাউকে জায়গা দেই না আমার বাড়িতে। খালাম্মা, আপনি তো আমার মায়ের খুব ভালো বান্ধবী ছিলেন। আপনারা প্রাইমারি স্কুলে এক লগে লেখাপড়া করছেন, দুইজন এক লগে খেলাধুলা করতেন, একসাথে বড় হয়েছেন। খালাম্মা, সেই কথা চিন্তা কইরা যদি এই কয়টা দিন আপনার বাড়িতে আমারে থাকতে দিতেন। এই, আমার কথা কি তোর কানে যায়নি? আমি যে তোকে বারবার বলছি যে আমি কাউকে জায়গা দিতে পারবো না, এটা এতিমখানা নয়। তুই এক কাজ কর, একটা এতিমখানা খুঁজে নে, সেখানে যে যা থাক গিয়ে, আমাকে জ্বালাস না তো। আর শোন, তোর মা আমার বান্ধবী ছিল। তাও কোন বান্ধবী জানিস? সেই প্রাইমারি যুগে। অত কথা তো আমার মনে নেই। যা, জ্বালাস না তো, সরে যা এখান থেকে। খালাম্মা, আপনি একটু দয়া করেন। আপনি যদি আমারে বাইর করে দেন, আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। এই শোন, তোকে আবারও বলছি, আমার দয়া মায়া নেই। আর তোকে তো আমি জায়গা দেখিয়ে দিলাম, ওই যে বললাম না এতিমখানা, যা ওখানে যা। আপনি দোহাই লাগে খালাম্মা, আমার এই বাড়ির থেকে বাইর করে দেবেন না। আমার থাকা খাওয়ার জন্য যা যা দরকার হয় আমি করবো খালাম্মা। আমি তো সারা জীবনের লেগে থাকতে চাইতেছি না। আমার যে কদিন পরীক্ষা, এই কয়টা দিন আমার থাকার সুযোগ দিন। মা, এদিক শোনো শোনো, বাসায় তো মর্জিন অনেকদিন হলো কাজ করে না, তাই না? একটা তো কাজের লোক দরকার। তুমি একটা কাজ করো, ওকে দিয়ে বাড়ির সব কাজ করে হবে না এটা? গুড আইডিয়া। আচ্ছা, ওট ওট ওট। এত করে যখন বলছিস, আর আমার মেয়েও যখন বলছে, তোকে আমি থাকতে দিতে পারি। তবে এখন আমরা বাইরে যাচ্ছি, এসে তোকে আমি কি করব না করব বুঝিয়ে দেবো। এখন চুপ করে গ্যারেজে বসে থাক, বুঝেছিস? যা ভিতরে যা। বিরক্ত করে করতে কায় সাবি যাবি। চলো। হারামির বাচ্চা, কিরে এইটুকু ভাত নিয়ে বৈশা রেছিস, গিলতেছস? ঘরে আর কাজকর্ম নাই? হ্যাঁ, কতক্ষণ ধরে গিলবি? কাপড় চোপড় পরে রয়েছে, ওইখানে ময়লা সেইখানে ময়লা, গাছে পানি দাস নাই। ওই হারামির বাচ্চা, হ্যাঁ, তোর কি অন্য কেনার জন্য এই বাড়িতে রাখছি? খালাম্মা, বাড়ির সব কাজ কাম তো আমি একাই করি। আপনারা তো কোনো কাজের লোকও রাখেন না, সব আমি একা করি। আজকে সকাল থেকে মেলা কাম করছি তো অনেক খিদা লাগছে, শরীর আর চলতেছিল না। এই জন্য কালকে রাইতের পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইতেছিলাম। আর এই খাওয়ার সময় আপনি আমার গায়ে হাত তুললেন, আমার এইভাবে লাথি দিলেন। ছোট লোকের বাচ্চা, আবার আমার সাথে তর্ক করিস? আগে কাজ করবি, তারপরে খাবার খাবি, বুঝেছিস? আরে আম্মা, তুমি না কথাই বুঝো না। এইসব কই থেকে ছাগল পাগল তোমার কোন বান্ধবীর মরা পোলা পাইন তুমি আইসা নিয়ে আসছো? এইগুলার দিয়ে কোনো কাজ হয়? দেখবা ওই একদিন তোমার যত গয়নাগাটি আছে সব নিয়ে পালাইছি। নানা ভাইজান, আর যাই কোন আমার চোরের অপবাদ দিবেন না। আমার বাপ মা ছোটবেলা থেকে আমার চুরি করা শিখায় নাই। চুরি চামারি করলে, অন্যায় কাজ কাম করলে আজকে সমাজে অনেক যুবক আছে
অনেক অন্যায় কাম করে অনেক টাকার মালিক হয়ে গেছে। আমি যে সামান্য লেখাপড়ার লেগা গ্রাম থেকে কত কষ্ট করে ঢাকায় আইছি, আর আপনাদের বাড়ির চাকরের কাম করতেছি শুধুমাত্র পরীক্ষাটা দেওয়ার লেগা। আমার মনে যদি চুরি চামার ওইসব অন্যায় কাজের ইচ্ছা থাকতো, এত কষ্ট করে আপনাদের বাড়িতে এই অন্যায় অত্যাচার সহ্য করে কাম করতাম না। চুপ, একদম চুপ। মাল কিন্তু মাথায় উঠে রয়েছে। এখন যদি তোরে ধরি, একেবারে নলির গোড়ার থেকে বাইরেইতে 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 তোর আংসা এক করে হারামির বাচ্চা, তুই কি বলছিস এসব? নেশাখোর কোথাকার! আরে আম্মা, তুমি কেন মাথা গরম করো? আমি কি নেশা করি নাকি? এই যে এলাকার গ্রামের দুস্থ মানুষজন আছে, তারা একটু গাছা টাছা বাটিয়া বা বেছে, ওদেরকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করি। আমি নেশা করি না। আর তোমার এত সম্পত্তি, এই সম্পত্তি খাইবো কেডা? এই, আমার সম্পত্তি আমি কবরে নিয়ে যাব, তোর কোনো অসুবিধা আছে? তোর মতো নেশাখোরের পেছনে আমার সম্পত্তির টাকা পয়সা আমি নষ্ট করব না। আরে আম্মা, তুমি এত হাইপার ওকে। সময় হইলে বুঝে যাবো এই সম্পত্তিকে কপালে লেখা রাখে আর কে কবরে লয়ে যায়। চুপ কর! পাগলে কি না বলে ছাগলে কি না খায়। আর তোকে বলে দিচ্ছি, 1 ঘন্টা সময় দিলাম, এই সময়ের মধ্যে সব কাজকর্ম শেষ করে তারপরে খেতে বসবি। তা না হলে কি করব জানিস? তোকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তারপরে কি করবি? ভাবাও ঘুরে ঘুরবি, এতিমখানা খুঁজবি, ওইটা খুঁজবি, সেটা খুঁজবি। কেউ এক মুঠো যে পান্তা ভাতও দিবে না, মনে থাকে যেন কথাটা। আমার গহনা গাড়ি কোথায়? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তোমার গয়নাকে আমি কেমনে কমো? তুই জানিস না? কে জানে? ঘরের মধ্যে কে যায়? তুই তো যাস। মা, তোমার কসম, আমি তোমার গয়না বেচি নাই। চলে আবার আমার মাথার কসম খাইয়া কইতেছি, আম্মা আমি গহনা চুরি করি নাই। তোরে আমি বিশ্বাস করি না। তুই এর আগে বহুবার আমার মাথায় কসম খাইয়া কইছস। কি গহনা ফেরত দিবি নাকি পুলিশে ডাকুম? আরে তুমি কি 2-1 বার মরছো নাকি? শোনো, তোমার গয়না কিনেছে আমি জানি। তুমি দুধ কলা দিয়ে একটা কালনাক পুষতেছো না, এটা ওরই কাম। ওই জানোয়ারে তুমি যে ঘরের মধ্যে দিয়া রাখছো, তুমি জানোয়ার কি করে? তুমি না গেলে ঘন্টার পর ঘন্টা বয়ে বয়ে তোমার ঘর মোছে, ঝাড়ু দেয়, শোপিস সাজায়, এই সব কিছু হয় প্ল্যানিং করতেছে। তুমি ওরে ডাক দাও, ওর কাছেই তুমি গয়না পাইবা। এই এতিমের বাচ্চা! এই এতিমের বাচ্চা! কি করস? কই তুই? এই আমার গহনা কোথায়? একটা গহনা পাচ্ছে না। দেখ, খুলে রেখেছিলাম আলমারিতে, নেই, কোথাও নেই। দেখ গহনা দে, দেখ ফেরত দে। খালাম্মা, আপনি বিশ্বাস করেন, আপনার গয়না কই আমি তো কইতে পারি না। আমি কেমনে কম আপনার গয়না কই? ভাই চুপ! তুই গয়না নিছিস? তুই কি মনে করস আম্মা যখন ঘরে না থাকে তুই যে ঘন্টার পর ঘন্টা লাগায় আম্মার রুম ঝাড়ু দেস, মোছা দেস, শোপিস পরিষ্কার করস, এগুলাকে আমি দেখি না? এই বেড়া, আমি টালে থাকলেও কিন্তু আমার চোখে সব পড়ে। তুই কি মনে করছস তোর এই চুরি চামারি আমি বুঝি নাই? আম্মা ওই অনেকদিন যাবত এটা প্ল্যান করতেছে। অর্ণার সামনে পরীক্ষা, এই পরীক্ষার টাকা জোগানোর লেগা দেখ হয় তোমার গয়না বেচে দিছে। ভাইজান, আমার এতিম বইলা আপনারা দিনের পর দিন আমার উপর অত্যাচার করতেছেন। আপনাকে সব অত্যাচার আমি সহ্য করে গেছি। আপনাকে বাড়িতে তো আমি সারা জীবনের জন্য আহি নাই, আমি শুধু পরীক্ষাটা দেওয়ার জন্য এই বাড়িতে আছি।
তারপরে আপনাকে দুইজনের অত্যাচার সহ্য করে যাইতেছি, কিন্তু ভাইজান সব কিছু সহ্য করবো, আমারে চুরির অপবাদ দিবেন এই জিনিসটা কিন্তু আমি সহ্য করবো না। আম্মা বুঝছো, সব ওষুধের মহা ওষুধ হচ্ছে মায়ের। আর ইচ্ছা মতন কতক্ষণ পিড়াইলে তারপর আর সত্য কথা বেরোবো। ভাইজান 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 আমি চুরি করি নাই ভাইজান, আমি চুরি করি নাই। এই বেটা এই, বাংলা সিনেমার নায়কের মতন কি কি ডায়লগ দিতেছিস? বুঝছি তোর মায়ের কম হয়ে গেছে না? ভাইজান 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 আমার মায়ের না। এই সত্যি করে বল, তুই গহনা নিছস না? তুই নিছস? তোর পরীক্ষার টাকা দরকার না? আমি বিশ্বাস তুই নিছস। কালাম্মা, আমি একটা এতিম মানুষ, আমার বাপ মা দুইজনে দুনিয়া থেকে চলে গেছে, এই দুনিয়াতে আবার কেউ নাই। খুব কষ্ট করে লেখাপড়া করতেছিলাম, খুব আশা নিয়ে আপনার বাড়িতে আইছি। মার মুখে আপনার অনেক কথা শুনছি, আপনি আমার মায়ের ছোটবেলার বান্ধবী, মার লোক এক লোক স্কুলে লেখাপড়া করছেন। আপনি তো আমার মা, আপনার আমি মা বলে কই না। কয়টা দিন পরীক্ষা দেওয়ার লেগে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আপনারা দুইজন মিলে আমার উপরে মেলা অত্যাচার করছেন, সব আমি মুখ বুঝে সহ্য করছি। কিন্তু মা, আমার আর কোনো কষ্ট নাই, শুধু একটাই কষ্ট, আমার মতো মানুষ আপনারা চোরের অপবাদ দিয়ে আপনাকে বাড়ির থেকে বের করে দিতে। আজকে আমি এতিম বলে আমার উপরেই অত্যাচার আপনারা করতে পারলেন, কিন্তু একটা কথা মনে রাখেন, উপরে আল্লাহ আছে। আমি আজকে এই জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। আমি আমি এতিম হয়েছি তো কি হয়েছে, আমি লেখাপড়া করতেছি। আপনার আমি কয়ে গেলাম, ওই উপরওয়ালা একদিন আপনার এই কুসন্তানের চেয়ে আমারে বড় বানাইব। ভাগ্যের কি খেলা, কারে কোন জায়গায় নিয়ে পৌঁছায় এটা ওই আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বেশি কথা কইস না, বাইরের জায়গা যা, যাইতে কইস না, যা। যাও যাও যাও। যত সব। এই নেশা করে বাচ্চা, কি দাঁড়াচ্ছেন? রাখ ঝাড়ু। আম্মা তুমি হুদাই কেয়ার কেয়ার করো, তোমার মাথা গরম আছে, তুমি রুমে যাও তো। ওই এতিমের বাচ্চাটার জন্য এতদিন ঘাপলাটা করতে পারি নাই। এতিমের বাচ্চাটা গেছে, আজকে রাইতে আমার কামটা তামাম কইরা হালাইতে হইব। টাকা দিবি না? তুই আমার নেশা করার টাকা দিবি না? তোর সম্পত্তি লতি খবর আছে ভাবি। বসে বসে মোদের বাড়ি এসো, টাকা দিবি না? টাকা লয়ে কবরে যাবি। টাকা সব আমার, সব আমার। হ্যাঁ, গাড়িটার সামনে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্টেশনের সামনে আনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমরা কারা? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমাদেরকে চিনবেন না, সেই দুপুর থেকে আপনারা ফলো করতেছি আঙ্কেল। এই যে আপনার হাতের যে ব্যাগটা আছে না, টাকার ব্যাগ, এটা আমাদেরকে দিয়ে দেন আঙ্কেল, টাকার খুব দরকার আমাদের। তার মানে তোমরা ছিনতাইকারী? না, আমি কোনো টাকা দেবো না। হেই, তুই টাকা দিবি না মানে? সেই সকাল থেকে অপেক্ষা করতেছি, তুই টাকা দে। না, আমি মরে গেলেও এই টাকা দেবো না। হেই, এত কথা বলছিস কেন? বুঝলি তো, আপনি তো বলছেন বাইচে থাকতে টাকা দিবেন না, তাহলে এক কাম করি, আপনারা মারিয়ে ফেলে। দেখে নিব কই দিলাম।
আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি বাবা, কিন্তু তুমি কে? একদম ফেরেশতার মতো এসে আমাকে আমাকে বাঁচালে, আমার জীবন বাঁচালে, আমার এতগুলো টাকা বাঁচালে। তুমি কে বাবা? আঙ্কেল আমার নাম হলো শিপু। আমি হচ্ছে গ্রামের বাড়ি ময়মনসিংহ শেরপুরে, ওইখানে থাকি। আমি বিবিএ পড়তেছি তো, পরীক্ষা দেওয়ার লেগা খালার বাসায় আইছিলাম। আমি কইছিলাম খালারে কয়টা দিন আপনার বাসায় আমারে থাকতে দেন, আমি পরীক্ষাটা দিয়ে আবার গ্রামে চলে যাম। কিন্তু হের পোলাটা এত খারাপ, আমার চোরের অপবাদ দিয়া খালার বাড়ি থেকে বাইর করে দিছে। এখন আমি আর কি করবো? এই যে মোরে স্টেশনের সামনে একটা চায়ের দোকান দেখতেছেন না, ওইটাই আমার নতুন চায়ের দোকান দিতেছি, আর পাশাপাশি পড়ালেখাটাও চালাই যাইতেছি। বাবা রে, যে মানুষ অন্যকে বাঁচাতে পারে সে কখনো নিজে চুরি করতে পারে না। আসলে ভালো মানুষের সাথেই খারাপ হয়। বাবা, তুমি যে শিক্ষিত মানুষ হয়েও কর্ম করার জন্য একটা চায়ের দোকান দিয়েছো, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। কারণ তোমার ভেতরে কাজ করার একটা স্পৃহা আছে, আর এরকম মানুষই আমি খুঁজছিলাম। আল্লাহর রহমতে আমি সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ। তবে তোমার মতন মানুষ পেলে আমি চেষ্টা করবো তাকেও প্রতিষ্ঠিত করা। তুমি এখন থেকে আর এতিম নেই, মনে করো তুমি একজন অভিভাবক পেয়েছো। আমি আমার অফিসে তোমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দেব। কি কইতেছেন? সত্যি স্যার আপনি আমার চাকরি দিবেন? আপনি সত্যি কথা কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি। তুমি এখন থেকে আর এতিম নও, তুমি মনে করবে তোমার একজন গার্ডিয়ান আছে, ঠিক আছে? আর শোনো, এখানে আমার অফিসের অ্যাড্রেস আছে, কালকে আমার সাথে দেখা করবে। বাকি কথা অফিসেই হবে। ঠিক আছে স্যার, আমি কালকে আপনার সাথে দেখা করবো। স্যার আপনার আমি আগাই দিই। আমাকে আগে দিতে হবে না, আমার গাড়ি সামনেই আছে, আমি উঠে যেতে পারবো। আর ওরা যে ভয় পেয়েছে তোরা আর আসবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার এই এতিম সন্তান আজকে মনে হয় সফলতা পাইছে, তোমার সব স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ এই ফেরেশতার মতো লোকটার আমার কাছে পাঠাই দিছে, আমার চাকরি হয়ে যাব। আমার এই সমাজে আর কেউ অবহেলা করবো না এতিম বইলা। আল্লাহ তোমার কাছে অনেক অনেক শুক্রিয়া। কি ব্যাপার, তোমার আজকে ফিরতে এত দেরি হলো কেন? আমি তো চিন্তা চিন্তা অস্থির হয়ে গেছি। আর বলো না, আজ বিশাল বাঁচা বেঁচে গেছি। মানে? আজ দুপুরে আমরা ক্লায়েন্টের আমাকে বেশ বড় অঙ্কের একটা টাকা দেওয়ার কথা ছিল। লোকটা দেবো দেবো করে সেই টাকা দিল আমাকে একটু আগে। আচ্ছা, আমি তো আর জানি না দুপুর থেকে আমাকে ছিনতাইকারীরা ফলো করছিল। বলো কি তারপর? তারপর আমি টাকাটা নিয়ে গাড়িতে উঠবো, এর মধ্যে আমাকে অ্যাটাক। এই সময় এক আল্লাহর বান্দা আমাকে এসে রক্ষা করলো। জানো, ওই ছেলেটা না আসলে আজ হয়তো আমি বাড়িতেই ফিরতে পারতাম না। কে ছেলেটা? ছেলেটাকে আমিও চিনি না, এতিম ছেলে। ও না ওই চাকরি খোঁজার জন্যই শহরে একটা আত্মীয়ের বাড়িতে উঠেছিল, কিন্তু ওকে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেয়। আচ্ছা তুমি বলো, যেই ছেলে আমাকে ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করলো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, সেই ছেলে কি চুরি করতে পারে? না, আমার বিশ্বাস হচ্ছে না। আরো জানো, ছেলেটা বিবিএ পড়ছে, কত শিক্ষিত, অথচ কোনো কর্মকে সে ছোট করে দেখে না। সে একটা চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছে। আচ্ছা, তুমি ছেলেটাকে কিছু টাকা পয়সা দিতে পারলেন না? আরে ধুর, এসব ছেলেকে শুধু টাকা দিয়ে অপমান করা যাবে না, এসব মানুষের জীবন গড়ে দিতে হবে। আমি চিন্তা করেছি আমার অফিসের ম্যানেজারের দায়িত্বটা ওকে দেব। আমার ম্যানেজার 6 মাস ধরে 9-6 করছে। আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু একটা যোগ্য মানুষের অভাবে আমি ওকে ছাঁটাই করতে পারছি না। এতে করে দুটো উপকার হবে। একটা ভালো ছেলে, মেধাবী ছেলে তার জীবন গড়ার রাস্তা খুঁজে পাবে, আর আমিও একটা ভালো কর্মী পাবো। তুমি কি বলো? তুমি ঠিক ডিসিশন নিয়েছো। শোনো, ছেলেটাকে অফিসের দায়িত্ব দেওয়ার আগে আমার সঙ্গে দেখা করাবে। কালকে তো আসতে বলেছি, আগে কাজের দায়িত্বটা দেই, তারপরে তো আমার অফিসের অফিসার হয়ে যাবে, তখন বাসায় আসবে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ দাও, চলো ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবি, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি এসেছো? আরে বসো বসো বসো।
আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবছিলাম তুমি কখন আসো। স্যার আমার সব সার্টিফিকেটগুলো এই ফাইলে নিয়ে এসেছি। হ্যাঁ, তোমার সার্টিফিকেট দেখতে হবে না। তোমার সার্টিফিকেট না দেখেই আমি তোমাকে এই পুরো অফিসটার দায়িত্ব দিতে চাই। গতকালকে তুমি যদি আমাকে না বাঁচাতে, আজ হয়তো আমি এখানে বসে থাকতে পারতাম না। আমার এই জীবনটা রীতিমতো তোমার দেয়া দ্বিতীয় জীবন, তবে এটার প্রতিদান স্বরূপ নয়। আমি তোমার সততা, তোমার ন্যায়নিষ্ঠতা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার অফিসে একজন নিষ্ঠাবান সৎ মানুষ আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম। আমার যে রানিং ম্যানেজার আছে, সেই ম্যানেজার একটা 2 নম্বর মানুষ। ও আমার অনেক ক্ষতি করছে। আমি কিছু বলছি না, কারণ ওই দায়িত্বটা দেওয়ার মতো অন্য মানুষ আমি পাচ্ছিলাম না। কিন্তু গতকালকে তোমাকে পাওয়ার পরে আমি একজন যোগ্য মানুষ পেয়েছি। যদিও নামে তুমি ম্যানেজার, কিন্তু আসলে আমার এই পুরো অফিসের দায়িত্বটা তোমার। শুধু দায়িত্ব না, এই চেয়ারটাও তোমার। স্যার আমি আসলে আশ্চর্য হয়ে গেছি স্যার, এত বড় একটা দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। স্যার আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। শুধু একটা কথাই বলবো, আপনি আমাকে বিশ্বাস করে ভরসা করে যে দায়িত্বটা দিয়েছেন, আমি যেন সেই দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আচ্ছা শোনো, এসব কথা পরে হবে। আমি সালামকে বলে দিচ্ছি, সে তোমাকে তোমার দায়িত্ব সব বুঝিয়ে দেবে। আর ঘন্টা 2 পরে তুমি আমার সাথে আমাদের বাসায় যাবে। জি স্যার, তাহলে আমি আসি। যাও, বাইরে বসে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। এই দেখো কাকে নিয়ে এসেছি। কে ও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। এ সেই ছেলে যে তোমার স্বামীর জীবন বাঁচিয়েছে। জানো বাবা, তোমার কথা তোমার স্যারে বলতে বলতে আমার কান দুটো ঝালাপালা হয়ে গেছে। তুমি কেমন আছো বাবা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আজকে কিন্তু তুমি না খেয়ে আমার এখান থেকে যেতে পারবে না। স্যার আমি তো আজকে অফিসের কাজগুলো শেষ করে আসিনি, আমি আজকে না হয় যাই, আরেকদিন খেয়ে যাব। ঠিক আছে, তুমি অফিসে যাবে, আমার এখানে খাওয়া দাওয়া করে তারপরে আস্তে ধীরে অফিসে যাও। না না ম্যাম, আজকে আমার অফিসের প্রথম দিন। আজকে যদি আমি প্রথম দিনই কাজগুলো ঠিকমতো না শেষ করতে পারি, আমার নিজের কাছেই খারাপ লাগবে। আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। দেখেছো কত কর্মঠ ছেলে। অন্য কেউ হলে বসের বাড়িতে থাকার জন্য ছুতা নাতা খুঁজতো, আর ও অফিসের কাজ শেষ করবে বলে আমার বাড়ি থেকে চলে গেল। শোনো, ছেলেটা না অনেক ভদ্র। আমি না একটা কথা ভাবছি। আরে কি ভাবছো বলো না। আমাদের মেয়ে তো লন্ডনে থাকে, ও আসার পরে যদি ছেলেটার সাথে ওর বিয়ে দিয়ে দিই কেমন হয়? তাছাড়া এতিম ছেলে, ওর তো আর কেউ নেই, ও তো মনে করো আমাদের এখানেই থাকবে, ভালো হবে না? তুমি একেবারে আমার মনের কথাটা বলেছো। আমিও ঠিক এটাই ভাবছিলাম। শোনো, ছেলেটা এতিম, মা বাবা কেউ নেই। ওর সাথে যদি আমাদের মেয়ের বিয়ে দিতে পারি, তাহলে ছেলেটাও আমাদের এখানে থাকবে, আর এতে করে আমার মেয়েকেও দূরে পাঠাতে হচ্ছে না। আর তোর অফিসের কাজকর্ম ঠিক মতো হচ্ছে। একদম ঠিক বলেছো। আমার অফিসেও তখন নিজের মানুষ থাকলো। তাহলে তোমার চয়েস আর আমার চয়েস বরাবরের মতো এবারও মিলে গেল। ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাস। ও বাস টাকা। চয়ন ভাই, তোমার এই অবস্থা কেন? খালাম্মা কেমন আছে? খালামা মরেছে, মাইরা ফেলছে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো বইলা যাইতে ধরে মাইরা ফেলাইছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তোমার মেন্টালি অবস্থা একদম ঠিক নেই, তুমি অসুস্থ হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে ভাইয়ের চোখে দেখি। সেদিন আমি এতিম বলে তুমি আর খালাম্মা দুজন মিলে আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিছিলা। তারপর জানো, এই উপরওয়ালা এখন আমাকে অনেক বড় করছে। আমি এখন একটা অনেক বড় কোম্পানির দায়িত্বে আছি। আমার এখন টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমি তোমাকে এখনো ভাইয়ের চোখে দেখে। আমি তোমার চিকিৎসা করাবো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার কি দিব? আর না না, কিচ্ছু করবে না, ডাক্তার তোমাকে ওষুধ খাওয়াবে, তুমি সুস্থ হয়ে যাবে। টাকা দিবি? তোমাকে টাকা দেবো, অনেক টাকা দেবো। তুমি আমার কোম্পানিতে যখন জব করবে, তুমি অনেক টাকা পাবে, প্রত্যেক মাসে অনেক টাকা পাবে।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আরে চয়ন, বসো। মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। এই তো তুমি সুস্থ হয়ে গেছো। সবই আল্লাহর রহমত আর আপনার চেষ্টা ভাইয়া। না হলে জীবনের যেই মোড়ে আমি চলে গিয়েছিলাম সেখান থেকে কখনো ফেরত আসবো বলে ভাবিনি। আর সেই মোড় থেকে আপনি আমাকে ফেরত আনবেন সেটা তো দুঃস্বপ্নেও ভাবিনি। কতটা না অন্যায় অবিচার করেছি আমি আপনার সাথে। আপনাকে চোর বলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছি। আর মার সাথে যেটা আমি করেছি, যতই ডাক্তার বা পুলিশ বলুক যে এটা আমি মানসিক বিকারগ্রস্ত অবস্থায় করেছি, আমি সেটার জন্য কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার মতন একটা নরকের কীট যে মানুষের জায়গায় আরেকবার স্থান পাবে সেটা আমি কখনো কল্পনাও ভাবিনি। আর ভাইয়া, আপনি কেমন মানুষ বলেন তো? আপনাকে আমি অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করলাম, সেই আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন জীবন দিলেন। আপনার মতন মানুষও হয়? ছোটবেলার রূপকথার গল্পে শুনেছি, কিন্তু আপনাকে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি। থাক না সেসব পুরনো কথা। এখন আর সেসব পুরনো কথা তোলার সময় নেই। এখন তুমি নিজেকে শুধরে নিয়েছো। আমি তোমাকে এই অফিসে একটা জব দিয়েছি, তুমি তোমার কাজটা ঠিকঠাক মতো করো, ঠিক আছে? তুমি কাল থেকে আমার অফিসে জয়েন করবে। সত্যি ভাইয়া? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, তাহলে আজকে যাও, কালকে চলে এসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ের পর এখনো তোমাকে নিয়ে হানিমুনে যাওয়া হলো না। এত কাজের চাপ, সময় বের করতে পারতেছি না। তাতে কি হয়েছে? এখন তো আমি তোমার বউ, সারাক্ষণ তোমার পাশেই থাকি। সো তুমি যখন সময় পাবে তখনই আমরা ঘুরতে যাব, আর তখনই হবে আমাদের হানিমুন, ঠিক আছে? এই নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। একটা কথা কি জানো, সত্যি আমি অনেক ভাগ্যবান। আমি কোথায় ছিলাম আর এখন আমাকে ভাগ্য কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। আমি একটা এতিম মানুষ, সমাজের সবচেয়ে অবহেলিত আমি ছিলাম। আর আজকে দেখো, তোমার বাবার উসিলায়, আমার সততার কারণে আজকে আমি তোমার মতো একটা বউ পেয়েছি, এই রাজপ্রাসাদটা পেয়েছি। আমার না ভাবতেই খুব অবাক লাগে। শোনো, তুমি যা কিছু পেয়েছো তা তোমার নিজের যোগ্যতায় পেয়েছো। তুমি সৎ ছিলে বলেই তুমি আমার বাবার মন জয় করতে পেরেছো। এটা তোমাকে কেউ বেশি কিছু দেয় নাই। আর তুমি ভালো ছেলে বলেই তোমার ভাগ্যে আমি ছিলাম। এটা এভাবে বলার কিছু নেই। আমি চাই তুমি যেভাবে আমার বাবার মন জয় করেছিলে ঠিক সেভাবেই সারা জীবন যেন থেকে যাও। আর আমি চাই তুমি সারাটি জীবন সৎ থাকো। আর হ্যাঁ, নিজেকে আর কখনো এতিম বলবো না। আমি যেন আর কখনো না শুনি এমনটি কথা, ঠিক আছে? আমার মা হচ্ছে তোমার মা, আমার বাবা তোমার বাবা। আর কে বলো তো? আর তোমার একটা বউ আছে এখন। সো নিজেকে একা ভাবার আর এতিম ভাবার কোনো কারণ নেই। এমন কথা আর কখনো বলবে? হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের অতীত মনে রাখা উচিত। হয়েছে, আর কোনো কথা না। তোমার না সকালবেলা কোথায় যাওয়া লাগবে? একটা মিটিং আছে বলেছিলে, সেখানে তো যেতে হবে নাকি? তার জন্য কি করতে হবে? অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে। শো, ঘুমাও। বাবা, চৌধুরী গ্রুপের সাথে যে মিটিংটা ছিল সেটার ডেট আজকে। আমি সেখানে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি মিটিংটা যেন তুমি ডিলটা ফাইনাল করতে পারো। এই ডিলটা যদি ফাইনাল হয় আমাদের অনেক বড় অঙ্কের ইনকাম হবে। দেখবে আমাদের ভবিষ্যতে আর কোনো দিকে তাকাতে হবে না। বাবা, সেটা নিয়ে আপনি একদম ভাববেন না, আমি আছি তো। আমি জানি তুমি আছো। তোমার মতো একটা ছেলে পেয়ে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে বাবা, এই জামানায় একজন নির্ভরযোগ্য মানুষ পাওয়া খুব দুষ্কর। আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছে। দেখো, আল্লাহর কি কেরামতি। তোমারও একটা গতি হয়ে গেল, আর আমিও আমার একটা যোগ্য উত্তরসূরি পেলাম। তোমাকে পাওয়ার পর আমি কিন্তু তোমাকে জামাই হিসেবে ভাবছি না, আমি নিজের ছেলে হিসেবে ভাবছি। বাবা,
আমার উপরে বিশ্বাস করে, আমার উপরে ভরসা করে আপনি আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আপনি দোয়া করবেন আমি যেন সেই দায়িত্বটা পালন করতে পারি। তোমার উপরে ভরসা করেছি কারণ তুমি সেটার যোগ্য। শুধু জামাই বলে তো আমি তোমাকে দায়িত্ব দেইনি। তুমি এই দায়িত্ব নেওয়ার যোগ্য মানুষ জন্যই আমি তোমার উপর এই দায়িত্ব দিয়েছি। আমার দোয়া সবসময় তোমার উপরে আছে। যাও, তুমি মিটিংটা যাও, দেখবে ডিলটা ফাইনাল হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আহ, এই জামানায় এরকম একটা ছেলে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আল্লাহ তোমার প্রতি আমার